বন্ধুরা কল্পনা করুন তো একটা ক্ষেপণাস্ত্র ছোড়া হলো পৃথিবীর এক প্রান্ত থেকে টার্গেট আরেক প্রান্তে। হঠাৎ আকাশের বুক চিরে উঠল এক অদৃশ্য দেয়াল। মুহূর্তে সে ক্ষেপণাস্ত্র ভ্যানিশ। না, এটা কোনো সাইফাই সিনেমা নয়, এটাই বাস্তব। এটার নাম S-500 প্রমিথি। আর ঠিক এই সময় আবার ন্যাটো বলছে ইউক্রেন মাস্ট বি রেডি ফর ওয়ার ইন 2026। বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানের এই বিশেষ ভিডিওতে আজকে আমরা একটা $1 মিলিয়ন প্রশ্ন রাখবো। এই যুদ্ধ কি শেষের পথে, নাকি নতুন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হচ্ছে? চলুন তাহলে শুরু করি। S-500 যে অস্ত্র আকাশ ছাড়িয়ে মহাকাশ শাসন করতে চায়। আর ইউক্রেন যুদ্ধ কি 2026 পর্যন্ত চলবে? কেন S-500 নিয়ে এত মাতামাতি? 17 ডিসেম্বর 2025 রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলসভ ঘোষণা করলেন রাশিয়া প্রথম পূর্ণাঙ্গ S-500 রেজিমেন্ট যুদ্ধে দায়িত্ব দিয়েছে। বিশাল ব্যাপার। আর ন্যাটোর হাত কাঁপাকাঁপি। এটা শুধু আরেকটা এয়ার ডিফেন্স সিস্টেম না, এটা এয়ার প্লাস স্পেস ডিফেন্স। যা S-400 যেখানে আকাশ পাহারা দেয়, S-500 সেখানে আকাশ ছাড়িয়ে মহাকাশে চোখ রাখে। এটা আর কি করতে পারে? বন্ধুরা, আপনারা জানতে চান? আমিও জানতে চাই। তাহলে চলুন শুনে আসি। ইন্টারন্যাকচুয়াল ব্যালিস্টিক মিসাইল আটকাতে, হাইপারসনিক মিসাইল ধ্বংস করতে, স্যাটেলাইট শুট ডাউন করতে, স্পেস এয়ারক্রাফট করতে, ও মাই গড, কত কিছু না করতে পারে এই মিসাইল। এক কথায় ফ্রম স্টার ফ্লেয়ার্স টু আদার স্পেস, মানে অন্য মহাকাশ থেকে এটা আসবে, এই ধরনের এটাকে তুলনা করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে এত দেরিতে কেন এটার দরকার হলো? বন্ধুরা জানতে চান? তাহলে চলুন আমার সঙ্গে। প্রশ্ন উঠেছে 2024-এ রেজিমেন্ট গঠিত, 2025-এর শেষে যুদ্ধে দায়িত্বে 1 বছর কেন লাগলো? একদম সাধারণ কোয়েশ্চেন, যে কারো মনে এটা আসতে পারে। এটা যদি রাশিয়ার কাছে থাকে এটা, তাহলে 1 বছর ও এত দেরি হলো কেন? আগে দিয়ে তো যুদ্ধটা শেষ করে দিতে পারতো। কারণটা খুবই সিম্পল। কি এটা? টেস্টিং আন্ডার রিয়েল থ্রেট, আর্টিকেল ডিপ্লোমেসি, প্রিমিয়ার নিয়ার ক্রিয়েছে ব্রিজ, হাই রিস্ক স্ট্র্যাটেজিক জোনস। মানে রাশিয়ার S-500-কে কাগজে না, রিয়াল ব্যাটেলফিল্ড এনভায়রনমেন্টে রিফাইন করেছে। মানে অনেক ক্ষেপণাস্ত্র, অনেক অস্ত্র আছে যেগুলো আপনি দেখবেন যে ল্যাবরেটরিতে প্রথমে তো এটা আস্তে আস্তে টেস্ট করা হয়, তারপর এটা কাগজে কলমে নিয়ে এসে বলা হয় যে এটা করে ফেলবে, সেটা করে ফেলবে, সেটা ধ্বংস করে ফেলবে। কিন্তু যখন ব্যাটেলফিল্ডে যায় তখন এটা কোনো কাজে আসে না। কিন্তু এই যে S-500 এটা বহু বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর ব্যাটেলফিল্ডে কিছু কিছু জায়গায় চালানো হয়েছে। তারপরে এটা ম্যাসিভ আকারে এখন ইউক্রেন যুদ্ধের মাঠে পুতিন নামিয়ে দিয়েছে। এটাই অন্যান্য দেশের সাথে রাশিয়ার পার্থক্য। আমেরিকাও খুব ভালো ভালো টেস্ট করে, আমেরিকারগুলো সেই ধরনের কার্যকারিতা আছে, কিন্তু রাশিয়ার ক্ষেত্রে আর ইউরোপের তো কথা বাদই দিন, ওদের কথা। এই সিস্টেম কোনো ম্যাস প্রোডাকশন ওয়েপেন না, এটা স্ট্র্যাটেজিক শিল্ড। কি কারণে ন্যাটো পশ্চিমারা আর ইউরোপ ভয় পাচ্ছে শুনে আসি। S-500 এর রেঞ্জ হচ্ছে 500 কিলোমিটার, S-400 এর সেরা মিসাইল 400 কিলোমিটার। যদি আপনি পার্থক্যটা দেখেন 400 আর 500 এর মধ্যে, কিন্তু পার্থক্য শুধু রেঞ্জ না, এটা ভুলে গেলে চলবে না। এটা রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটা পার্থক্য হলো টার্গেট টাইপ, কী ধরনের এটা টার্গেট করে। S-500 পারে AWACS মানে স্ট্রেডিং বম্বার, হাইপারসনিক গাইড ভেহিকল ধ্বংস করতে, যেগুলো S-400 পারে না, বা পৃথিবীর অন্য কোনো প্রতিরক্ষা ব্যবস্থা পারে না, S-500 সেটা পারে। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো ন্যাটোর চোখ অন্ধ হতে পারে। কিভাবে? কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেঙে পড়তে পারে, ইয়ার সুপারভিটি প্রশ্নের মুখে পড়বে। এখানে ভারত আসলো কি করে? এখানে তো চলছে S-500 এর খেলা, যেটা নিয়ে ন্যাটো উইকেন্ড পশ্চিমারা ভয় রয়েছে। কেন আসলো ভারত? চলুন শুনে আসি। ডিসেম্বরের শুরুতে ভারত রাশিয়া বৈঠক। এজেন্ডা কি ছিল? S-400 ডেলিভারি ডিলে, SU-57 ডিল, S-500 অ্যাকচুয়ালি টক।
আর যদি ভারত S-500 পায়, দক্ষিণ এশিয়ার এয়ার ব্যালেন্স পাল্টে যাবে। চায়নার HQ-29 তখন আর একমাত্র অপশন থাকবে না। চায়নারও HQ-20 আছে এই ধরনের একটা আকাশ প্রতিরক্ষা, কিন্তু সেটা আর থাকবে না। আসল ঘটনা একটু চোখ ফেরাই, কি বলেন আপনারা? ফেরাবো চোখ? তাহলে চলুন একটু চোখ ফিরিয়ে নিই। এখন আসি আসল ঘটনায়। 20 ডিসেম্বর ইউএস ইনভাইট টু ন্যাটো। ম্যাথিউ উইটকার বলেছেন ইউক্রেন মাস্ট বি রেডি টু ফাইট ইন 2026, মানে 2026 সালেও রেডি থাকতে হবে ইউক্রেনকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য। মানে পরিষ্কার, পিস ডিল দিস ইয়ার আনলাইকলি, মানে এই বছরও শান্তি আলোচনা সেভাবে কোনো সম্ভাবনা নাই। কি দিয়েছে? ইউক্রেনকে দিয়েছে 105 বিলিয়ন লোন, 2026 এবং 27-এ 90 বিলিয়ন সাপোর্ট দেওয়ার কথা। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। রাশিয়ান অ্যাসেট সিজড, কম্প্রিহেনশন ডিমান্ড 500 বিলিয়ন, নো কনসোলেশন ইন ইউএ। এই যুদ্ধে এখন শুধু ব্যাটেল ফিল্ডে না, ইকোনমি, ডিপ্লোমেসি, অ্যাসেট সবখানে। তো সর্বশেষ একটা তথ্য জানিয়ে রাখি দর্শক, রাশিয়ার যে জব্দকৃত অর্থ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আছে, এটা কিভাবে জব্দ হলো? এটা হলো রাশিয়া যখন তেল বিক্রি করতো, গ্যাস বিক্রি করতো, বা কোনো সামরিক অবকাঠামো তাদের কাছে বিক্রি করতো, তখন সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে আসতো। কিন্তু যখনই যুদ্ধটা শুরু হলো, খেয়াল করবেন, ইউক্রেনের সাথে যুদ্ধটা শুরু হলো, প্রায় 14 থেকে 15,000 নিষেধাজ্ঞা ইউরোপ, আমেরিকা মিলে রাশিয়ার উপরে দিল। তার ফলে হলোটা কি জানেন? এই রাশিয়ার এই অস্ত্র বিক্রি বা তেল বিক্রি বা গ্যাস বিক্রি বা রেয়ার আর্থ বিক্রির যে এলিমেন্টগুলা বিক্রি করে সেই টাকাগুলো সেই সব দেশের ব্যাংকে রয়ে গেল। এখন ওই যে পশ জাতি আমরা বলি, পশ্চিমারা কোটটায় টিপটপ হয়ে থাকে, কিন্তু ভিতরে লবডাঙ্গা, যাদের কোট প্যান্ট সব কিছু খুলে নিয়ে গেছে পুতিনের রাশিয়া, তারা কি করতেছে? তাদের তো এখন মানি দরকার, টাকা দরকার। তার তো নিজের দেশে চাপের মুখে আসছে অন্য দেশে যুদ্ধের খরচ দেওয়ার জন্য। তারা কি করতেছে? এখন পায়তারা করলো কি, এরা তো ডাকাত, এরা চোর, শীতেল চোর। গায়ের মধ্যে তেল মাইখা যে চুরি করে না মানুষের বাড়িতে, ওই যে গৃহস্থের বাড়িতে তেল মাইখায় সুরুং খুঁড়ে শাবল দিয়ে শুরু করে ফুট করে যায়, যা পারে নিয়ে আসে। এই একটা পদ্ধতি তারা বাইর করছে। বাইর করে কী করলো? ভাই, রাশিয়ার সম্পদ তো বেলজিয়ামে আছে, হাঙ্গেরিতে আছে, এইসব জব্দ করি। ভাই, জব্দ করি কিছু টাকা আমরা নিয়ে কিছু টাকা লোন হিসাবে ইউক্রেনে দিই। এখানে প্রথম পাঁচটা কে দিল? ট্রাম্প কাকু দিল। ট্রাম্প কী করলো? ওটা ওইদিকে তোরা নজর দিস না, নজর দিলে তখন চোখ উপড়ায় ফেলাবো পুতিনের। মানে এইভাবে থ্রেট করলো। তারপরে আর পুতিন তো বারবার বলে আসলো যে এটা খাইবা, এটা হজম আমি করতে দিব না, হজম আতঙ্ক দেহে যতগুলো আছে না ওখান থেকে হজম বাইট করে দিব। এই দাবরানি খাওয়ার পরে ইউরোপীয়রা ওইটা থেকে একদম দৃষ্টি সরাই দিল। এখন কারেন্ট নিউজ হচ্ছে তারা নিজেরা কিছু ফান্ড তৈরি করে এই ফান্ডটা দিবে ইউক্রেনকে। এই হলো টোটাল কাহিনী, যাকে এখন আবার S-500 আমরা এসে বলি। S-500 প্লাস পোলার গ্রেড ওয়ার, ডেঞ্জারাস ইকুয়েশন। যুদ্ধ কত দীর্ঘ হবে, হাই ভ্যালু টার্গেট তত গুরুত্বপূর্ণ হবে। AWACS, বম্বার, স্যাটেলাইট ক্রিটিক্যাল, আরও ক্রিটিক্যাল হবে। আর ঠিক সেখানে S-500 দাঁড়িয়ে পড়বে লাইক এ রক সলিড। রাশিয়া ইজ প্রিপেয়ারিং ফর লঙ্গার ওয়ার, ন্যাটো ইজ প্রিপেয়ারিং ইউক্রেন ফর লং ওয়ার। তোরা ফতুর হয়ে যাবে বেটা, তোরা ফতুর হবি, ইউক্রেনে ডুবেছিস, তোরা নিজেরা ডুববি। দেখ না, আর কয়েকটা দিন অপেক্ষা কর। এই দুই লাইনের মাঝখানে দাঁড়িয়ে পুরো বিশ্ব বেচারা যান একেবারে শেষ। সব মিলিয়ে আজকের বিশ্বটা আর আগের মতো একেবারেই নেই। যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক, সৈন্য কিংবা সীমান্তের লড়াই সীমাবদ্ধ নয়। এটা আমি বারবার বলি, কারণ এটাই ঘটছে। যুদ্ধ উঠে গেছে আকাশের অনেক উপরে, মহাকাশের দোরগোড়ায়, সেই স্যাটেলাইটে। রাশিয়া S-500 কেবল একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি এক ধরনের স্ট্র্যাটেজিক স্টেটমেন্ট। এই অস্ত্র বলছে ভবিষ্যতে যুদ্ধ জয় নির্ধারণ হবে কে আগে শত্রুর চোখ অন্ধ করতে পারে। এটা ভাই সরাসরি ওই যে চোখে আঙুল দিয়ে চোখ অন্ধ করা না, এটা হচ্ছে আপনি যে টেকনোলজি বাইর করছেন, পুতিন যে টেকনোলজি বাইর করছে, যার কথা বলতেছি, আপনার মানে আপনি কন্ট্রোল রুমে, যুদ্ধটাতে হইব কন্ট্রোল রুমে কম্পিউটার, তারপর সুপার কম্পিউটার সামনে বৈশা টাইপ করবো, কোথায় কি মারবো না মারবো এগুলো পুরো খায় ফেলাইবো, পুরো হ্যাক করে ফেলাবো। তখন ওই বলা হয়েছে চোখে অন্ধ, মানে কিচ্ছু দেখবে না তারা। কে আগে আকাশ ও মহাকাশের নিয়ন্ত্রণ নিতে পারে, এটাই হলো বিগ কোয়েশ্চেন। ক্ষেপণাস্ত্রের গতির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তথ্য, সিগন্যাল, স্যাটেলাইট এবং কমান্ড সুপারভিটি। এগুলো কেন বন্ধুরা, একটু মাথা ঠান্ডা করেন, একটু স্থির হন,
কারণ হচ্ছে এখন তো ব্যাটেল ফিল্ডে সরাসরি যুদ্ধ, আদিম যুগে যেভাবে যুদ্ধ হতো, তলোয়ার, তীর ধনুক, সামনাসামনি ঘোড়া যুদ্ধ, এগুলো কিন্তু আর হয় না। এখন হয় ড্রোন, ক্ষেপণাস্ত্র, আর্টিলারি নিক্ষেপ দিয়ে। এগুলো করার জন্য কি লাগে? গাইড সিস্টেম লাগে। একটা কন্ট্রোল রুমের বসে সব কিছু কন্ট্রোল করা হয়, বা আকাশের উপরে প্লেন থাকে, স্যাটেলাইট প্লেন, সেই প্লেনের মাধ্যমে নির্ধারণ করা হয়। এইগুলা হয় এক একটা চোখ যুদ্ধে। এই চোখগুলো অন্ধ করে দিবে পুতিন। তখন তারা মারবো একদিকে, যাইবো একদিকে। দেখা যায় যে রাশিয়ার দিকে মারতে যায়, দেখা যায় তার বন্ধুপ্রতিম দেশ জার্মান বা কোনো দেশে মাইরা দিছে, তখন বুঝবো ঠেলাটা। একই সময় ন্যাটোর বক্তব্য তাদের আরেকটি কঠিন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। ইউক্রেন যুদ্ধ এখন আর কবে শেষ হবে সেই প্রশ্ন একেবারে নেই, বরং প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। 2026 পর্যন্ত যুদ্ধের প্রস্তুতির আহ্বান মানে শুধু সময় বাড়ানো নয়, মানে হলো পুরো ইউরোপের নিরাপত্তা কাঠামো নতুন করে ঢেলে সাজানো। তোরা তাই কর, তবে অর্থনীতি এমনি ধ্বংস হয়েছে। এখন এইগুলা করে করে ওই যে পুতিন মামতো বার কি কর, তার লেজ দিয়া, তুই তো বান্দর, তোর কান চুলকাইছিলি না, এখন বুঝবি খালি দৌড়ানোর উপরে থাকবি। কোনো জায়গায় শান্তি মতো গাছের উপরে বাঘ উঠতে যাবো, গাছ নাড়া দিব, পড়বি, আবার দৌড়ানি খাবি। তখন পুরো দৌড়ানির উপরে 2026-এ রাখবে বোকারা। অর্থনীতিকে যুদ্ধমুখী করা এবং ভবিষ্যতের প্রজন্মের ওপর এই সংঘাতের বোঝা চাপিয়ে দেওয়া, যেটা বলছিলাম, একদম ধ্বংস। এই প্রেক্ষাপটে S-500 ওয়েটে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রতীক। যত যুদ্ধ দীর্ঘ হবে তত মূল্যবান হবে আকাশের প্রতিটি প্ল্যাটফর্ম, AWACS, বোমারু বিমান, স্যাটেলাইট। আর ঠিক সেই জায়গাতে S-500 এর মতো সিস্টেমগুলো খেলাটা পাল্টে দিতে পারে। এর আগে বলে দিয়েছি, ইউরোপ তো ধ্বংস হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প খুবই বুদ্ধিমানের মতো একটা কাজ করছে। এখানে ট্রাম্প কাকুর প্রশংসা না করে আমি পারতাছি না। সে কি করছে? সে কিন্তু যে প্রতিরক্ষা নীতি ঘোষণা করছে না কিছুদিন আগে, সেখানে কিন্তু সে সুন্দরভাবে একটা গাইডলাইন দিছে, দেখো বাবা, তোমাকে যদি তোমরা লড়ো, আমি 2027-এর মধ্যে আমার সৈন্য ন্যাটো থেকে আমি সরাবো, এবং ন্যাটোতে তোমরাই নেতৃত্ব দিবে, আমরা দিব না। কারণ আমরা বাবা ঋণের প্রায় $38 ট্রিলিয়ন ঋণের নিচে আমেরিকা, তাই তারা রিকভার করার চেষ্টা করতেছে। এটা খুব ভালো উদ্যোগ, এটা পারলে ট্রাম্পই পারবে। বা ট্রাম্প যদি কোনো সুন্দর একটা গাইডলাইন যদি রেখে থাকে, তাহলে পরবর্তী যে প্রেসিডেন্ট হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, সে এটা টেনে উঠাবে, মার্কিন জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তাই সারা পৃথিবীর রেজিম চেঞ্জের খেলাটা আমেরিকা খেলতো, এটাও আস্তে আস্তে সরায় আসতেছে। তাদের যুদ্ধের যে ব্যয় খরচ, এটাও সরায় আসতেছে। এই ট্রাম্প কাকুর মাথা দিয়ে এত সুন্দর বুদ্ধিগুলো আসছে, এই জন্য সে কিন্তু আস্তে আস্তে ন্যাটো থেকে, ইউরোপ থেকে কুইট হচ্ছে, মানে আস্তে আস্তে বের হয়ে আসতেছে। এইটা একটু বুদ্ধিমানের কাজ, নিজেকে সেভ করার জন্য, আমেরিকার জনগণকে সেভ করার জন্য। কারণ আমেরিকা তো সবসময় সেভ, এত দূরে যে আক্রমণ করবে এটাকে, তো বাদ দিয়ে অন্য যুদ্ধে সে জড়ালো কি দরকার নেই। এটা তো বাইডেন করে গেছে, এখন এটা ট্রাম্প আস্তে আস্তে সঠিক পথে আমেরিকাকে নিয়ে আসছে। যাক, এটা আমি আমেরিকা পার্ট বললাম। আমরা আবার ফিরে আসি S-500 রাশিয়ার কাছে। এটি সরাসরি যুদ্ধে জিতিয়ে দেয় না, মানে S-500 কথা বলছি আমরা। তারটা তো কোনো জায়গায় কেটে যায়নি তো, তার ঠিক আছে তো, ঠিক আছে বন্ধুরা। তাহলে এটা শত্রুকে এমন এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, যেখানে প্রতিটি মেশিন শুরু হওয়ার আগে প্রশ্ন উঠে যায়, তারা কি নিরাপদ? আর উই সেভ? এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রযুক্তিগত প্রতিযোগিতা শুধু রাশিয়া ও ন্যাটোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ভারত, চীন, মধ্যপ্রাচ্য সবাই এই নতুন বাস্তবতার দিকে তাকিয়ে নিজেদের অবস্থান ঠিক করছে। ফলে আজ S-500 নিয়ে যে আলোচনা, তা আসলে আগামী দশকের বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা। এটা অনেকটাই একই রকম। ধরেন রাশিয়া আপনার প্রতিবেশী, রাশিয়া S-500 একদম বানিয়ে নিল, আপনি কি করবেন? আপনি সেটা কেনার চেষ্টা করবেন। যদি কিনতে না পারেন, তাদের সাথে এগ্রিমেন্টে যাবেন, ভাই এর কাছাকাছি কিছু একটা দাও, বা আমাদেরকে ওই প্রণালীটা দাও, যাতে আমরা S-400, 300 বানাতে পারি, বা আপনি আমাদের কাছে বেচেন। এই প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশ, ভারত, রাশিয়া, যে মিত্র কান্ট্রিগুলো, বন্ধু রাষ্ট্রগুলো, তারা এখন এই প্রসেসিংয়ে আছে। কেন? সবার নিরাপত্তা তো আগে, দেশের নিরাপত্তা আগে। শেষ পর্যন্ত সত্যিটা খুব স্পষ্ট, বিশ্ব এমন এক যুগে প্রবেশ করেছে যেখানে শুধু যুদ্ধ শুরু হয় আকাশে, সিদ্ধান্ত হয় কোথায়? মহাকাশে। আর প্রভাব পড়ে পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে। S-500 সেই যুগের একটি সিম্বল। আর ইউক্রেন যুদ্ধ সেই যুগের প্রথম দীর্ঘ রক্তাক্ত অধ্যায়। প্রশ্ন একটাই রয়ে যায়, এই অধ্যায়ের শেষ কোথায়? কোথায় এন্ডিং? নাকি সামনে অপেক্ষা করছে আরও বড়, আরও বিপজ্জনক এক জিওপলিটিক্যাল ওয়ার্ল্ড? বন্ধুরা, যুদ্ধ কি সত্যি শেষের পথে, নাকি আমরা ঢুকছি এয়ার স্পেস ওয়ারফেয়ার এরিয়াতে? মিসাইল শিল্ড ভার্সেস মিসাইল সোর্ড। এই যুগে
একটা কথা নিশ্চিত, S-500 শুধু অস্ত্র না, এটা একটি মেসেজ। যুদ্ধ এখন আর শুধু মাটিতে হয় না, যুদ্ধ এখন আকাশ ছুঁয়ে মহাকাশে ফ্লাই করছে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন S-500 কি সত্যি গেম চেঞ্জার, আর সাবস্ক্রাইব করুন খবর সংযোগ, কারণ দ্য নেক্সট ওয়ার উইল বি ডিসাইডেড বিফোর দ্য ফার্স্ট মিসাইল ইন ফিল্ড। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।